হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করেছি সুখময় যন্ত্রণা তুমি, লেখনীতে নীলা রহমান। পর্ব সংখ্যা 22 থেকে 26। রাতে সিন ক্রিয়েটের ভয়ে রিমা চুপচাপ যে শার্ট প্যান্ট আয়রন করে দিয়ে যেই না রুম থেকে বের হয়ে দেখলো নূর চুপচাপ সাদাপের রুম থেকে বের হলো। নূর মাথা তুলে দেখলো সাইমনের রুম থেকে বের হলো রিমা। দুজনে হকচকিয়ে গেল। রিমা আমতা করে বলল, আমিও আসলে কাল সাইমন ভাইয়ের প্রেজেন্টেশনের তাই কাপড় চোপড় আয়রন করে দিতে এসেছিলাম। সাইমন ভাই আমার রুমে ওয়েট করছে, রুমে কেউ নেই। নূর ভয় পেয়ে গেল। নূর তো এবারে সবার ছোট, বের হলো সব চাইতে বড় ছেলের রুম থেকে, যার সাথে কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না নূরের। রিমা নূরের হাতে তেলের বাটি দেখে জিজ্ঞেস করলো, তেল কেন নিয়েছিলি? নূর আমতা করে বলল, সাদাব ভাইয়ের ভীষণ মাথা ব্যথা করছিল, তাই মাথায় বিলি কেটে দিতে আর তেল দিয়ে চুল মালিশ করে দিতে এসেছিলাম। রিমা তাকিয়ে রইল নূরের দিকে, তারপর একটু সামনে এসে বলল, সাদা ভাই তোকে বলেছে এসে চুলে তেল মালিশ করে দিতে? কই, আমাকে তো রাখলো না। নূর আমদামতা করে বলল, সেটার আমি কি জানি, সাদা ভাইকে জিজ্ঞেস করো, হয়তো আমাকে জানানোর জন্য আমাকে ডেকেছে। উনি তো সারাদিন আমাকে জ্বালাতেই চায়। রিমা চোখ বুলিয়ে তাকালো নূরের সারা শরীরে, কেমন যেন নূরকে একটু অগোছালো, একটু এলোমেলো লাগছে। তারপর রিমা বলল, ঠিক আছে রুমে যা, যেয়ে শুয়ে থাক, আমি আমার রুমে যাচ্ছি। সাইমন ভাই আবার ওয়েট করছে, তার শার্ট প্যান্ট আয়রন হয়েছে কিনা এই জন্য জোর করে পাঠালো আমাকে। নূর অত শত কিছু বলছে না। এত রাতে সাইমন ভাই বা কেন রুমার রুমে, কোনো কিছুই না বুঝে বলল, ঠিক আছে আমি রুমে যাচ্ছি বলে আস্তে আস্তে হেঁটে নূর নিজের রুমের দিকে চলে গেল। আজকে নূরের কেন জানি একটু অন্যরকম দেখাচ্ছিল রিমার কাছে এই মুহূর্তে। এত ঘোমটা দিয়ে ওর না কখনো গায়ে পেঁচিয়ে থাকে না নর্মালি, কিন্তু আজ এত রাতে আশেপাশে কেউ নেই, তাও পুরো ঘোমটা দিয়ে পুরো শরীর পেঁচিয়ে ওড়না নিয়েছে এই গরমের মধ্যে। চোখ ঘুরিয়ে তাকালো সাদাপের রুমের দিকে, দেখলো দরজাটা হালকা চাপানো। ভেতরে একটু উঁকি দিয়ে দেখলো ড্রিম লাইট আলোতে দেখা যাচ্ছে সাদাব ভাই উপর হয়ে শুয়ে। তারপর কিছু একটা ভাবলো, ভেবে একটু মুচকে এসে নিজের রুমের দিকে চলে গেল রিমা। পরের দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে সব একসাথে নাস্তা করছে। নূরে ঢিলাঢালাভাবে হেঁটে নিচে নামছিল। সাদাপের দিকে চোখ পড়তে রাতের কথা মনে পড়ে গেল সাদাপের দেওয়া প্রতিটি স্পর্শ। শরীরের মনে কেমন একরাশ লজ্জা ভর করলো নূরের। আস্তে আস্তে করে নূর নিচে নেমে এলো। সাদাপের পাশে চেয়ারে আজকে বসলো অপোজিট একটি চেয়ারে, খালি ছিল, সেখানে চেয়ার টেনে বসলো নূর। সবাই খাওয়া শুরু করলো। এদিকে নওরিন আফরোন, সামিয়া বেগম সবাইকে খাবার সার্ভ করছিল। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান অফিসিয়াল কিছু কথাবার্তা বলছিল। সামন চুপচাপ বসেছিল। রিমা ওনাদিকে ঘুরে চুপচাপ খাওয়ায় মনোযোগী ছিল। হঠাৎ যেন বোমা ফাটালো সাদাব। নওরিন আফরোজ দিকে তাকিয়ে বলে বসলো, আম্মু আমি বিয়ে করবো। সাথে সাথে নূরের হাত থেমে গেল, মনে হলো ভুল কিছু শুনলো। নওরিন আফরোজ সাদাপের দিকে চোখ তুলে তাকালেন। হুমায়ুন রহমান সাদাপের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। ফজলুর রহমানও অবাক হয়ে গেল কথা শুনে। যে ছেলে ক্ষুধা লেগেছে ঠিক মতো বলতে পারে না, সে ছেলে টেবিলে বসে বলছে বিয়ে করবে সবার সামনে, যেন মাথার উপর দিয়ে গেল সব কিছু। মনে মনে ভাবলো ফজলুর রহমান। সবার নজর এখন সাদাপের দিকে। নূর একমাত্র মাথা নিচু করে বসে রয়েছে, কোনো কথা বলছে না। নূরের এখন ভীষণ রাগ হচ্ছে, ভীষণ। কাল তো কত করে বুঝিয়ে বললো বিয়ে যেন না করে, তারপরে লোকটা আজকে সকালে বিয়ের কথা বলছে। এত নির্লজ্জ লোকটা বিয়ের কথা বলতে মানুষের সামনে লজ্জা করে না। আর নূরের কথা কি কোনো মূল্য নেই লোকের কাছে? আর বিয়ে যদি করবে তাহলে কাল ওসব কেন করলো? শুরু থেকেই কেন নূরকে বারবার ছুঁয়ে দেয় লোকটা? নূর কি এতটাই ফেল না? হুমায়ুন রহমান একবার আর চোখে তাকালেন নূরের দিকে, দেখলো নূর চুপচাপ মাথা নিচু করে বসে আছে, কোনো প্রতিক্রিয়া নেই, কোনো কিছু বোঝা যাচ্ছে না। তারপর চোখ ঘুরিয়ে তাকালো সাদাপের দিকে, বুঝতে পারছে না ছেলে কী করতে চাইছে। অন্যদিকে সবাই খুশির সংবাদ শুনে খুশিতে আপ্লুত হয়ে বলছে, মেয়ে কোথায়, বাড়ি, পাত্রী কে, নাকি আমরা পাত্রী দেখবো? অনেক ধরনের প্রশ্ন করছে সাদাবকে। সাদাব কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর বলল, মেয়েটা তোমরা সবাই চেনো, ছোটোবেলা থেকে চেনো, আর চিন্তা করতে হবে না, তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে না, মেয়ে নিজেই বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। হুমায়ুন রহমান দীর্ঘশ্বাস ছিল, বুঝতে পারলো সাদাব কী করতে চাইছে, কিন্তু নূর যে এসবের জন্য ছোটো অনেক, বয়সের তুলনায় ম্যাচিউরিটি অনেক কম। নূরের আর এসব কথা সহ্য হচ্ছিল। নির্লজ্জের মতো কীভাবে বলছে মেয়েকে সবাই চিনে আর মেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে? সাবা আপুকে দেখলে তো মনে হয় না ঠিক এতটাই নির্লজ্জ। আবারও হতে পারে নির্লজ্জ লোকের প্রেমিকা নির্লজ্জ হবে, মনে মনে ভাবল নূর। তারপর
প্লেট টেবিলে জোরে সরিয়ে রেখে দাঁড়িয়ে গেল নূর। নওরিন আফরোজ বলল, কিরে তুই কোথায় যাচ্ছিস? কিছু তো খেলি না। নূর বলল, ক্ষুধা নেই, আমি উপরে যাচ্ছি। সাদাব নূরের দিকে তাকিয়ে বলল, বড় ভাইয়ের বিয়ের কথা শুনে খুশিতে প্রিপারেশন নিতে যাচ্ছে, কোনো গান ডান্স করবে, এখন থেকে ঠিক করতে হবে। নূর সাদাবের কথা শুনলো ঠিক, কিন্তু পেছন ঘুরে তাকালো। মনে মনে ভাবলো, আজকে দেখাচ্ছি তোকে, বিয়ে করার স্বাদ মিটিয়ে না দিই তাহলে আমার নামও নূর নয়। রিমা নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকালো সাদাবের দিকে, দেখলো সাদাবের মুখের মধ্যে কেমন দুষ্টু মিষ্টি হাসি। এমন কেন মনে হচ্ছে সাদাব ভাই শুধু নূরকে রাগানোর জন্য এই কথাগুলো বলছে। রিমা চুপচাপ দেখতে লাগলো দুজনের কাণ্ড কারখানা। নূর রুমে গিয়ে শুধু পায়চারি করছে আর রাগে ফুসফুস করছে। এমন সময় নিচ থেকে ডাক দিল নওরিন আফরোজ। বলল, নূর দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যা, সাদাব কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবে না। নূর বলে বসলো, চলে যেতে বলো তোমার ছেলেকে, আমি আজকে স্কুলে যাব না, আমার ভালো লাগছে না। নওরিন আফরোজ অবাক হয়ে গেলেন, নূর তো কখনো এভাবে কথা বলে না। তোমার ছেলে বলেন না, সবসময় সাদাব ভাই বলে। সাদাব অবশ্য নওরিন আফরোজের পাশে ছিল, শুনলো কথাগুলো, তারপর বলল, ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখছি ওর কি হয়েছে। নওরিন আফরোজ সাদাবের দিকে তাকিয়ে থাকলেন না কিছুক্ষণ, তারপর বলল, ঠিক আছে দেখ কি হয়েছে, মেয়েটা তো কখনো এরকম করে না। আমি ওর টিফিন রেডি করছি, যাতে দেরি না হয়, গাড়িতে খেয়ে নেবে। নওরিন আফরোজ চলে যেতে সাদাব নূরের দরজা নক করলো। নূর ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নূর বলল, বড় মা, আমি আজ স্কুলে যাব না, বলে দাও তোমার ছেলেকে, আমার জন্য অপেক্ষা করতে হবে না। সাদাব বলল, সাহস থাকলে দরজা খুলে বড় মার ছেলেকে নিজে বল, দেখি তোর সাহস কতটুকু। থাপ্পড়ে দাঁত ফেলে দেবো বেয়াদব, স্কুলে যাবে না, এক্ষুনি বের হ রেডি হয়ে। নূর রাগে ঘসঘস করতে করতে দরজা খুলে দিল, যেন দেখিয়ে দিতে চাইলো সাহস কতটুকু আছে। সাদাব দেখলো রাগে নূরের গাল লাল টমেটোর মতো হয়ে গেছে। ভেতর ভেতর খুব হাসি পাচ্ছে সাদাবে, কিন্তু বাহিরে প্রকাশ করল না। কাঠিন্যতা বজায় রেখে বলল, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হও, আমি এখানে বসলাম। নূর বলল, আপনি এখানে থাকলে আমি রেডি হব কিভাবে? সাদাব বলল, সেটা আমার হেডেক না, তোর মাথা ব্যথা। সময় দিয়েছিলাম আগে, তুই রেডি হোস না, এখন আমি এখানে বসলাম, তুই আশ্রমে যা, গিয়ে রেডি হয়ে। আর এমন কিছু নাই তো যা আমি ছোটবেলা থেকে দেখিনি, জন্ম থেকে দেখতেছি। সাদাবের গাছরা নির্লজ্জ সীমারকে কথা শুনে নূরের চোখ দুটো আপনাকে বন্ধ হয়ে গেল। ভেতর ভেতর বলল, ঠিক কেন যে দরজা খুলতে গেল, একবার রেডি হয়ে দরজা খুলে দিলেই ভালো হতো। জিদ করে বরাবর পা ফেলে আলমারি থেকে স্কুল ইউনিফর্ম বের করে আশ্রমের দিকে চলে গেল নূর। অসময় দরজা এমন জোরে লাগালো যেন সাদাবের কানে খিল লেগে গেল। সাথে সাথে সাদাব আঙুল দিয়ে কান আটকালো, এমন জোরে লাগিয়েছে বুঝতে পারছে নূরের মনের অবস্থা। সাদাব যেন না পারছে কাঁচা চিবিয়ে গিলে ফেলতে মেয়েটা। সামিহা বেগম সবজির টিফিন বাক্সে ঢুকাচ্ছে ও রুটি ঢুকাচ্ছে। নওরিন আফরোজ এসে কফির মগ ঢালতে ঢালতে বলল, নূর আজকে এমন করলো কেন রে? ওকে তো কখনো এরকম করতে দেখিনি, সবসময় চুপচাপ শান্তশিষ্ট থাকে মেয়েটা। সে যাই বলুক, কোনো কথার উত্তর দেয় না। আজ কেমন করে উঠেছে দেখছিস? সামিহা বেগম বলল, হ্যাঁ আমি দেখছি, বড় হচ্ছে হয়তো, কোনো কারণে মেজাজ গরম, তাই এমন করতে পারে। আমাকে তো আর কিছু বলে না, বাবাদের আদরের মেয়ে, বাবারাই জানে কি অবস্থা। নওরিন আফরোজ এর মাথা চলছে অন্য কিছু। নূরের একটি কথা ভীষণ ভাবাচ্ছে নওরিন আফরোজকে, তোমার ছেলেকে যেভাবে রাগের বশে হলেও অধিকার নিয়ে বলেছে নূর, কেমন যেন কানে ঠেকলো ওনার কাছে। নর্মালি মেয়েরা তারও ওপরে এভাবে অভিমান করে, যার ওপরে কোনো অধিকার থাকে। কিন্তু ও যে সাদাপের অনেক ছোট, সাদাপকে কোলে নিয়ে ঘুরেছে, মানুষ করেছে, তাই বিষয়টা ভাবতেই পারে না নওরিন আফরোজ। কিন্তু নূর যে নওরিন আফরোজ এর অনেক প্রিয় আদরে, যদি কখন এরকম হতো সাদাপের সঙ্গে। তারপর আবার দাঁত দিয়ে জিভ কেটে মনে মনে ভাবছি, ছেলের স্বার্থের জন্য কি ভাবছি। যেখানে সাদাপ এখন বিয়ে করতে যাচ্ছে, সেখানে নূরের তো এখনো বিয়ের বয়স হয়নি, তাই এই চিন্তাভাবনা করাও একদম অবান্তর। তাই সামিহা বেগম বললেন, তাড়াতাড়ি টিফিন বাক্স তৈরি করো। ওরা নামলো বলে আজকে এমনি দেরি হয়ে গিয়েছে। নূর ওয়াশরুম থেকে স্কুলের ইউনিফর্ম পরে বের হলো, এখনো হিসাব বাঁধেনি, হিসাব বাঁধতে আয়নার সামনে দাঁড়াতে হবে। তাই হনহনি হেঁটে সে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো নূর। স্যার দেখতে লাগলো নূরের পাগলামি। নূরের বেল্টের পেছনে এখনো হুক লাগানো হয়নি। সাদাব হেঁটে এসে নূরের পেছনে দাঁড়িয়ে সামনে হাত নিয়ে বেল্টটি সুন্দর করে লাগিয়ে দিল। নূর কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে ক্রস বেল্ট ঠিক করে দিবে, ঠিক এমন সময় নূর সরে গেল, বলল, কি করছেন?
সাদাব অবাক হওয়ার ভান করে বলল, কি করছিলেন? আমতা করে বুকে হিসাব রেখে বলল, কি করছিলেন? কোথায় হাত দিছিলেন আপনি? সাদাব বলল, কোথায় হাত দিছিলেন? ওর রাগের বসে বলে ফেললো, কালো আপনি আমাকে এভাবে স্পর্শ। আর কিছু বলে শেষ করতে পারলো না নূর। সাদাব আরেকটু কাছে এসে কানের কাছে ঝুঁকে পড়ল, কালা কি আমি কোথায় স্পর্শ করেছে? আর তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই ভুল সময় আমার রুমে ঢুকেছিলি, তাই সম্পূর্ণ দোষ আমার একার না, দোষটা তোর। তুই আগে আমাকে স্পর্শ করেছিলি। এভাবে রাতে নির্জন কি কোনো পুরুষকে ছুঁয়ে দিতে আসে? নূর কাঁপতে লাগলো। সাদাবের হঠাৎ করে আবার এত কাছে চলে আসে। যখন সাদাব নূরের এভাবে কাছে চলে আসে, নূর কেন যেন মোমের মতো গলে যায়। মনে হয় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গলে গেল, এভাবে মাটির সাথে মিলিয়ে যাচ্ছে। নূরও মাথা নুইয়ে ফেললো। সাদাব কানে কানে ফিসফিস করে বলল, এমন কিছু করিনি আমি যার অধিকার নেই, এমন কোথাও স্পর্শ করিনি আমি যা আমার জন্য নির্ধারিত না। নূরের আবার রাগ হলো, ভীষণ রাগ হলো। চোখ তুলে বলল, আপনি না সামনে বিয়ে করছেন, তাহলে কেন এসেছেন এখানে? সাদাব নূরের দিকে তাকিয়ে বলল, তোকে তো বলেছি, তুই কেন চাচ্ছিস না আমার বিয়ে হোক? এটার কারণ দেখা, আমি বিয়ে করব না। নূর রাগে ফুঁসতে লাগলো, মনে মনে খুব ঝাড়তে লাগলো সাদাবকে। বারবার মনে মনে বলতে লাগলো, কেন আপনি আমার মনের কথা বুঝে নিচ্ছেন না? কেন সব কিছু আমায় মুখ ফুটে বলতে হবে? আপনি কিন্তু কখনো কখনো মুখ ফুটে আমাকে কিছু বলেন না, কিন্তু ঠিকই আমার কাছে এসে আমাকে স্পর্শ করেন, আমাকে এভাবে পাগল পাগল করে দেন, কিন্তু নিজে মুখ ফুটে কিছুই বলেন না। নূরের ভাবনার মাঝে সাদাব নূরকে আবার নিজের কাছে এনে সোজা করে দাঁড় করে বুকের দিকে ক্রসবেল ঠিক করে দিল। তারপর ধীরে ধীরে বলল, যা আমার তা শুধু দেখার অধিকারও আমার। নিজেকে সাবধান রাখবি, যত্নে করে রাখবি, ঢেকে রাখবি, অন্য কারো চোখ যেন তোর ওপর না পড়ে। বলে একটু দূরে সরে বলল, আমি নিচে গাড়ি বের করছি, তাড়াতাড়ি নিচে আয়, আমার যেন আর ওপর আসতে না হয়। সাদাব বেরিয়ে যেতে নূর বড় একটি দীর্ঘশ্বাস ছাড়ল। এইমাত্র কি বলে গেল লোকটা? ওনার জিনিস মানে আর ঢেকে রাখবো মানে? আমি কি বাজেভাবে চলাফেরা করি? উনি সব কথা বলতে কি বোঝাতে চাইলেন? আর শুধু উনি দেখবে মানে? হাজার প্রশ্ন নূরের মনের ভেতর ঘুরপাক খেতে লাগলো। এদিকে সাইমন প্রেজেন্টেশনের জন্য রেডি হয়ে নিচে নামছে। নিচে নামে কোথাও রিমাকে দেখতে পেল না। নমনের আফরোজ দিকে দেখে বলল, আম্মু, রিমা কোথায়? নমন আফরোজ বলল, তুই যখন ওপরে গেল তখনই তো বের হয়ে গেল, বললো নাকি খুব তাড়া আছে, তাই চলে গেল, আজকে তোর সাথে যেতে পারবে না। সাইমনের মেজাজ গরম হলো, কিন্তু বড় আম্মার সামনে তা প্রকাশ করতে পারল না। চুপচাপ বলল, ঠিক আছে, আমি আসছি, প্রেজেন্টেশন আছে, আজকে আসতে একটু লেট হবে আমার। রান্নাঘরের দিকে তাকিয়ে সাইমন বলল, মা, আমি আসছি, প্রেজেন্টেশন আছে, দেরি হবে আমার। বারবার ফোন দিও না, ক্লাসে থাকা অবস্থায়। একটা বিরক্তি নিয়ে বের হয়ে গেল সাইমন। মনে মনে ভাবল, আজকে খালি বাসায় আসুক, বেশি উড়ছে, পাখনা দুটো কাটতে হবে, দেখাবো মজা আজকে। নূর যাওয়ার সময় নওরিন আফরোজের হাত থেকে টিফিন বাক্স নিল। নওরিন আফরোজ দেখলো রাগে নূরের মুখ চোখ কেমন লাল হয়ে আছে। স্কুলে যাওয়ার সময় দেরি করতে চাইল না, তাই কিছু জিজ্ঞেস করলো না, বলল, যা, গাড়িতে অপেক্ষা করছে সাদাব। নূর টিফিন বাক্স হাতে বড় আম্মুর হাত থেকে নিয়ে হনহনে দরজা দিকে হেঁটে বাইরে চলে গেল। নওরিন আফরোজ নূরের দিকে এক নজরে তাকিয়ে রইল। বড় হয়ে যাচ্ছে মেয়েটা, একদিন বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে হবে, কিন্তু কেন যেন মেয়েগুলোকে আর বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠাতে ইচ্ছে করে না। নিজেরাও তো এসেছিল অন্যের বাড়ি থেকে, সে তো এই বাড়িরই হয়ে গেছে একসময়, তাই মেয়েরাও চলে যাবে, কিন্তু মন যে মানতে চায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও রান্নাঘরের দিকে গেল নওরিন আফরোজ। গিয়ে চোখ পড়ল সামিয়া বেগমের দিকে। সামিয়া বেগম সবজি কাটছিলেন। নওরিন আফরোজের পাশে গিয়ে বললেন, রিমান, নূর দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, একদিন বিয়ে দিব, ওরা শ্বশুর বাড়িতে চলে যাবে, ভাবতে ভাবতে কেমন লাগে, তাই না রে? মেয়ে দুটোকে তো আমার বাইরে দিতে ইচ্ছে করে না। হ্যাঁ ভাবি, তুমি ভাবছো বাইরে যেতে ইচ্ছে করে না, আমি তো ভাবছি নূর দিনকে দিন যেমন হচ্ছে, বেয়াইরা শ্বশুর বাড়িতে গিয়ে না জানি কি হয়, কথা শুনতে হবে, মেয়েকে কিছুই শিখায়নি বলবে, অথচ বাপ চাচার জন্য কিছু শিখাতেও পারে না, কিছু বলতে গেলে দোষ হয়ে যায়। সব শ্বশুর বাড়ি তো আর আমাদের মতো হবে না, তাই না বলো? হাতে ধরে শিখিয়ে দিবে, ভুল হলে মাফ করে দিবে, সবসময় তো আর এমন হয় না। খুব চিন্তা হয় জানো,
ও যে এরকম কথায় কথায় রাগ করে স্যান করে খেতে চায় না, শ্বশুরবাড়িতে গিয়েও তো না খেয়ে বসে থাকবে। কেউ কেউ আমাদের মতো জোর করে খাওয়াবে ওকে। রিমাটা তা অনেকটা ম্যাচিউর, নিজের কাজগুলো নিজে করতে পারে। সাইমনের কাজগুলো দেখো না, সব সুন্দর করে গুছিয়ে করে দেয়। আমার তো কোনো টেনশন করতে হয় না। এই যে সাইমন কাপড় চোপড় একটা, সেটা সব কিছুই তো গুছিয়ে রাখে রিমা। মেয়েটা খুব সংসারী মেয়ে, খুব ভালো লাগে আমার। এই রিমাকে দেখলে ওকে নিয়ে অ্যাট লাস্ট আর যাই হোক শ্বশুরবাড়ি থেকে কথা শুনতে হবে না। টেনশন তো হচ্ছে আমার বুদ্ধু মেয়েটাকে নিয়ে, কথা কথা শুধু গাল ফুলিয়ে বসে থাকে, না খেয়ে বসে থাকে। নমুনার পর সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এমন তো হতে পারে ওকে বাসায় রেখে দেওয়া যায়। সামিয়া বেগম অবাক হয়ে গেলেন, বললেন, কি করে বাসায় রাখবো? মেহের জন্মেছে, বিয়ে তো দিতেই হবে। এমন একটা জামাই যদি পেতাম, হয় আমার মেয়ের জন্য মেয়েটা মতো হয়ে যেত, আর না হলে আমার মেয়ে জামাইয়ের ভয়ে জামাইয়ের মতো হয়ে যেত। হলে হেসে ফেললেন সামিয়া বেগম। নমর আপনার দীর্ঘশ্বাস ছাড়ল। মনের কথা মনে রাখুন, মুখ ফুটে আর কিছু বললো না। আগে নিজে ভাববে, তারপর কথা বলবো। সাদাব তো বললো কাকে যেন বিয়ে করতে চাই, ছেলের পছন্দ তো দেখতে হবে। নূরের আফরোজা নিজের কাজে মনোযোগী হলো। এদিকে সাদাব গাড়িতে বসে অপেক্ষা করছে নূরের জন্য। নূর এসে হনহনে গাড়ির পেছন ছিঁড়ে দরজা খুলে বসে পড়ল। সাদাব অবাক হয়ে গেল নূরের কাণ্ড দেখে, সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলল, কি হলো এটা? তুই পেছনে বসলি কেন? আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? চুপচাপ সামনে আয় বলছি। নূর বলল, না আমি সামনে বসবো না, আপনি তো কয়দিন পর বিয়ে করবেন, সামনে আপনার বউ বসান, অন্যের জায়গা নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। সাদাব সামনের দিকে তাকে মুচকে হাসলো, আঙুল দিয়ে কপালে একটু চুলকাতে বললো, সেটা না হয় যখন হবে তখন দেখা যাবে, এখন তুই সামনে আয়, কম পানি দিয়ে তাড়াতাড়ি আয় বলছি, আমারও দেরি হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে। নূর বলল, আমি যাব না সামনে, আমি পেছনে বসবো। সাদাব বলল, তুই ভালো মতো সামনে আসবি নাকি আমার পেছনে আসতে হবে? নূর বলল, বলছি তো একবার, আমি সামনে যাব না, আমি পেছনে বসবো। সব চুপচাপ দাঁড়িয়ে দরজা খুলে বের হয়ে সাথে সাথে পেছন দরজা খুলে যেই মাথা ঢুকিয়ে দিল, নূর ভয়ে সিটের মধ্যে আছড়া হয়ে পড়ল। সাদাব নূরের উপরে ভর না দিয়েই দু হাতে দুপাশ দিয়ে নূরের উপরে ঝুঁকে বলল, তুই কি এখন উঠে চুপচাপ সামনে যাবি নাকি আরও কিছু করতে হবে? আরও কিছু মানে? ভয় ভয় জানতে চাইল নূর। বুঝতে পারছিস নাকি? ঘোর লাগা কণ্ঠে বলল সাদাব, বলে নূরের গালে হাত রাখলো, আঙুল দিয়ে গালে স্লাইড করতে করতে বলল, তোকে দেখলে আমার এমন লাগে কেন নূর? নূর বলল, কেমন লাগে? এই যে তোকে বুকে নিয়ে আদর করতে ইচ্ছে হয়, ঠোঁট দুটো শুয়ে দিতে ইচ্ছে হয়, তোকে এলোমেলো করে দিতে ইচ্ছে হয়, তোকে একটু গভীরভাবে শুয়ে দিতে ইচ্ছে করছে নূর। বলে নূরের ঠোঁটের দিকে হালকা ঝুঁকতে নূর চোখ বন্ধ করে ফেলল। সাদাব মুচকে হাসতে নূরের ভয় পাওয়া দেখে। নূর ভয় পেয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে আসলো। নিজের চোখের সামনে এত সামনে সাদাবকে দেখে বারবার নিজের ওপরই খেয়ে হারিয়ে ফেলে নূর। তারপর আমতা করে বলল, কিছু করতে হবে না, আমি সামনে যাচ্ছি, আমার ওপর থেকে সরুন, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে জানতে চাইল সাদাব। নূর চুপচাপ শুয়ে রইল। সাদাব ধীরে ধীরে নূরের ওপর থেকে উঠে দরজা খুলে দিল, বলল, সামনে আয়। নূর চুপচাপ বসলো উঠে। অফিসে বসে আছেন হুমায়ুন রহমান, কিছু একটা ভাবছেন। ফজলুর রহমান একটি ফাইল দেখছিলেন। হঠাৎ হুমায়ুন রহমান বললেন, শুনল সাদাব বিয়ে করতে চাইছে? ফজলুর রহমান মাথা তুলে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ, ছেলে বড় হয়েছে, বিয়ে তো করতেই চাইবে। আমাদের ভাবা উচিত ছিল না করে নিজেরা বসে বলে রইলাম। ছেলের মুখ ফুটে বলতে হলো, ভাই একটা জিনিস খেয়াল করেছো? ও বলল, পাত্রীকে আমরা ছোটবেলা থেকে চিনি। তখন কথাটা ধরিনি, কে হতে পারে যাকে আমরা ছোটবেলা থেকে চিনি? হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন, তারপর একটা আমতা করে বললেন, আচ্ছা, পাত্রী যদি তার খুব চেনা হয় তাহলে কেমন হবে? ফজলুর রহমান বললে, ভালো হবে, চেনা জানার মধ্যে হলেই তো ভালো, আর নতুন করে চেনা জানা করতে হবে না, সব কিছু আগে থেকে বোঝাপড়া হয়ে থাকবে। আমি তো আমার আশেপাশে বিয়ের উপযুক্ত এমন কোনো মেয়েকে দেখিনি ভাইয়া, যাকে আমি ছোটবেলা থেকে চিনি। হুমায়ুন রহমান চুপ করে রইলেন, আর কিছু বললেন না। বললেন, সেটা হয়তো সাদাব জানে, হয়তো আমাদের মাথায় এখনও আসছে না, মেয়েটা হয়তো আমাদের খুবই পরিচিত। তারপর কি মনে করে বলল, আচ্ছা, আমাদের মেয়ে দুটো তো বড় হচ্ছে, ওদেরও তো বিয়ে দিতে হবে, নূরকে নিয়ে তোর কি চিন্তা ভাবনা? ফজলুর রহমান চট করে তাকালেন ভাইয়ের দিকে, তারপর বললেন, এখন তো ছোট ভাই, ওকে নিয়ে আর কি চিন্তা করবো?
তার আগে তো রিমার পড়া শেষ হলে বিয়ে দিব, তারপর নূরকে নিয়ে চিন্তা। রিমান তো পড়ালেখার জন্য অনেক সিরিয়াস, এই জন্য ওর পড়ালেখা আর একটু এগোনোর পর ভার্সিটিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে উঠলে বিয়ের কথা চিন্তা করব। কিন্তু নূর তো আবার পড়ালেখা বেশি একটা করতে চায় না, তাই জিজ্ঞেস করলাম নূরকে নিয়ে তোর কোনো প্ল্যান আছে কি না। আমি তো বড় বাবা হিসেবে নূরকে বাইরে দিতে রাজি না, তুই তো ওর নিজের বাবা, তাই জিজ্ঞেস করলাম। ফজলুর রহমান হুমায়ুন রহমানের দিকে তাকে বলেন, নিজের বাবা বলে কি ভাই, আমার চেয়ে বেশি অধিকার নূরের উপর তোমার, কারণ নূর তোমাকে সবার আগে বাবা বলে ডেকেছিল, মনে নেই তোমার? হুমায়ুন রহমান হাসলো, বলল হ্যাঁ, সর্বপ্রথম ও আমাকে বাবা বলে ডেকেছিল। তারপর ফজলুর রহমানের দিকে তাকে বলে, আচ্ছা সারাবু যে ছোটোবেলায় তোর কাছ থেকে নূরকে চেয়ে নিয়েছিল, মনে আছে তোর? এখন বিয়ে দিতে গেলে যদি বলে না বিয়ে দিব না, ওর কাছে রেখে দিবে, তখন ফজলুর রহমান খুব হাসলেন। মনে পড়ে গেল সে ছোটোবেলার কথা, যেদিন সাহেবের কোলে নিয়ে বলেছিল প্রমিস করে, হ্যাঁ এখন থেকে নূর তোর, তাই বললে হ্যাঁ ভাইয়া, ছোটোবেলায় তো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন কি আর এসব মনে আছে? তাছাড়া বিয়ে তো একদিন দিতেই হবে, কি করবো বলো? হুমায়ুন রহমান আমতা আমতা করছে। ফজলুর রহমান খেয়াল করলো, তারপর জিজ্ঞেস করলো, ভাই তুমি কি আসলে কিছু বলতে চাচ্ছ? হুমায়ুন রহমান সাহস করে বলল, যদি সাদাপ এখন তোর কাছে নূরকে চেয়ে বসা, আজও কি নূর ওর হাতে দিয়ে প্রমিস করে বলবে এখন থেকে নূর সাদাপের? ছোটোবেলা যে পুতুলটাকে তোর কাছ থেকে চেয়ে নিয়েছিল, তোর কাছে প্রমিস করেছিল, বড় হওয়ার পর যদি তোকে বলে সে প্রমিস রক্ষা করতে, ওই পুতুলটাকে ওকে দিয়ে দিতে, তখন কি করবি তুই? ফজলুর রহমান নির্বাক হয়ে গেলেন, অবাক হতেও যেন ভুলে গেলেন, চোখের পলক না ফেলে তাকিয়ে রইলেন হুমায়ুন রহমানের দিকে। রাত 11টা, সবাই যার যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের রুমে শুতে চলে গেছে। সবাই যার যার নিজের ভাবনা চিন্তায় ব্যস্ত। নওরিন আফরোজ ব্যস্ত নিজের চিন্তায়, হুমায়ুন রহমান ব্যস্ত নিজের চিন্তা, ফজলুর রহমান ব্যস্ত ভাই কি কথার ইঙ্গিত দিল সেটা নিয়ে, সাইমন রিমা ব্যস্ত নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা নিয়ে। এদিকে নূর ভাবছে সাদা ভাই বিয়ে করতে চাই, তাহলে ওর সাথে কি? এদিকে সাদা ভাবছে নূর কবে বড় হবে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। সাইমনও তাই। সাইমন আজকে মেজাজ অনেক গরম, জানি না কেন এরকম করছে। রিমা ঠিক মতো কথা বলে না, ফোন দিলে ফোন ধরে কোনো মতে হ্যালো বলে কথা শুনে রেখে দেয়। সাইমন আর কোনোভাবে বুঝে উঠতে পারছে না কি এমন হয়েছে রিমার সাথে, রিমা এরকম করছে আজকে। এর একটা হেসে করে ছাড়বে সাইমন। এদিকে নূর নিজের রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সাদাবের বলা কথাগুলো। সকালবেলা স্কুলে যাওয়ার সময় যখন বলেছিল গভীরভাবে শুয়ে দিতে চায়, বারবার একটি কথায় কানে বাজছে নূরের। ভাবছে আসলে যদি সাবাবুকে ভালোবেসে বিয়ে করতে চায়, তাহলে কেন শুধু শুধু নূরের সাথে এরকম করে? নূর আজকে এই প্রশ্নের জবাব দিতে হবে সাদাব ভাইকে, অবশ্য দিতে হবে, যত যাই করুক। আজকে নূর কোনোভাবে ভয় পাবে না, পড়বে না। তাই নূর হাতে তেলের বাটিটা নিল, যদি বলে কেন এসেছিস, বলে তেল মালিশ করে দিতে। কিন্তু নূরের প্ল্যান অন্য কিছু। নূর জানতে চায় যদি আপুর সাথে ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই ওনার মোবাইলে কিছু পাওয়া যাবে। আজকে তেল দেওয়ার বাহানায় ওনার মোবাইল চেক করবে নূর। যদি ধরা খেয়ে যায় তাহলে বলবে মাথায় তেল মালিশ করে দিতে এসেছে। নূর চুপি চুপি ধীর পায়ে চলে এলো সাদাপের রুমের বাইরে। রুমের দরজা লাগিয়ে ঘুমায়নি, দরজা চাপানো, ভেতরে ড্রিম লাইট আলো জ্বলছে। সাদাপা চৌকি টের পেল নূর এসেছে। নূরের গায়ের জনসন বেবি পাউডার গন্ধ শুনে বুঝতে পারে বল্লিটা এসেছে, তাই ভাবলো নূর যে কাজে এসেছে ওকে করতে দেওয়া যাক। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে রইল। সাদাপা নূর দরজা লাগিয়ে দিয়ে রুমের ভেতরে ঢুকে তারপরে এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটি। তেলের বাটিটা টেবিলে রেখে দেখতে শিওরের পাশে বালিশের কাছে মোবাইল রাখছে। হঠাৎ একটি নোটিফিকেশন আসলো, নূরের মন কুগাইল। নিশ্চয় সাবাবু কোনো মেসেজ করেছে। নূর এগিয়ে গেল ধীরে ধীরে সাদাপের শিওরের পাশে। সাদাপের ঠিক অপোজিট পাশে মোবাইলটা মাথার কাছে দাঁড়িয়ে নূর ভালো করে খেয়াল করলো সাদাপ ঘুমিয়েছে কিনা। আঙুল দিয়ে নাকের কাছে নিয়ে দেখলো হ্যাঁ, নিঃশ্বাস ভারী, তার মানে ঘুমোচ্ছে। নূর আস্তে আস্তে সাদাপের পাশা কাটিয়ে খাটের ওপর এক হাঁটু ভর দিয়ে
ঠিক মাথার কাছ থেকে মোবাইলটা চুপচাপ নিয়ে এইভাবেই শিয়রের পাশে বসে মোবাইল দেখতে লাগলো। একটু আগে একটা নোটিফিকেশন রেখেছিল, কিন্তু এখন মোবাইল পাসওয়ার্ড জানা নেই, তা খুলতে পারছে না। অনেক চেষ্টা করেছে, জন্মদিনের তারিখ দিল, কাজ হচ্ছে না। জন্ম সাল দিল, কাজ হচ্ছে না। ফোন নম্বর দিল, কাজ হচ্ছে না। কোনো কিছুতে কাজ হচ্ছে না। অনেকক্ষণ ধরে টিপাটিপি করার পর বিরক্ত হয়ে গেল নূর। কোনোভাবে কাজ হচ্ছে না। মুখ দিয়ে বের হয়ে গেল, ধ্যাত, কি একটা বালের পাসওয়ার্ড দিয়েছে, খুলতে পারছে না। নূরের মুখে এরকম গালি শুনে তারা বোকা বনে গেল। কী ভেবেছিল আর কি বের হলো নূর। একা একা তাহলে এরকম গালিগালাজ করে নিচে নিচে, আর সবাই আমরা ভাবি তোকে ভদ্র মনে করি। মনে মনে হাসলো সাদাব। নূর বাচ্চাদের মতো মোবাইলটা ঝাঁকাতে লাগলো। সাদাব আর সহ্য হচ্ছিল না, খাট কাঁপছিল নূরের ঝাঁকানিতে। এদিকে নূরের বারবার ঝাঁকানিতে সাদাবের গা কেঁপে উঠছে। সাদাবের গায়ের সাথে একেবারে মিশেছিল নূর। এমনিতে নূরের বেবি পাউডারের গন্ধে সাদাবের যেন নেশা লেগে গেছে। তার উপর মেয়েটা এভাবে খাচ্ছে। বাধ্য হয়ে মাথা তুলে তাকালো সাদাব। তুলে বলল, কী শুরু করেছিস? নূরের হাত থেকে সাথে সাথে মোবাইলটা পড়ে গেল বিছানায় সাদাবের পিঠের উপর। তারপর সাদাব কোনো মধ্যে মোবাইলটা সরিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। কী সমস্যা? প্রতিদিন রাতে আমার রুমে কী করিস তুই? নূর বলল, কই কিছু না তো, আমি তো তেল দিতে এসেছিলাম আপনাকে। সাদাব দুষ্ট ইঙ্গিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই আমাকে তেল দিতে এসেছিস? তা কই তোর তেল? নূর আমতা করে বলল, এই তো এখানে যেন একটা রাখলাম। সাদাব সাথে সাথে নূরের এক হাত ধরে ঝটকা দিয়ে বিছানায় ফেলে নূরের ওপর শুয়ে বলল, তা কোথায় তেল দিতে এসেছিস আমাকে? নূর ধীরে ধরল, শরীরে না না মাথা। কিন্তু আজকে তো মাথা ব্যথা নয়, ব্যথা তো আজকে অন্য জায়গায়। তুই শিওর যেখানে ব্যথা সেখানে তেল লাগিয়ে দিবি? নূরের হাত বিছানায় চেপে ধরে কানে কানে ফিসফিস করে কথাগুলো বলল সাদাব। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নূরের নাকের কাছে সাদাবের পুরো শালে একটি গন্ধ আসছে। পুরো রুমে বিছানায় সেই গন্ধ পাচ্ছে নূর। যেন নিজেকে মাতাল মাতাল লাগছে, কোনোভাবে সহ্য করতে পারছে না। দুই হাত দিয়ে খামচে ধরার চেষ্টা করছে বিছানার চাদর, কিন্তু সাদাব নূরের হাত চেপে ধরে হাসে। সাদাব নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সত্যি করে বল, আমার রুমে কেন এসেছিস? না হলে আজকে বের হতে দিব না। এভাবে এসে রাতভর আমার কোলবালিশে শুয়ে আমার নিচে শুয়ে থাকবি। নূর কোনো মতে আমতা আমতা করে কান্না কান্না কণ্ঠে বলল, সত্যি করে বলছি, তেল মালিশ করে দিতে এসেছি। এই তো সামনে টেবিলে রেখেছি, মাথা ঘুরিয়ে দেখুন প্লিজ, আমাকে যেতে দিন, আমি তেল মালিশ করে দিয়ে চলে যাবো, সত্যি করে বলছি। সাদাব নূরের কানামাখা কথা শুনে মনে মনে হাসলো। তারপর বলল, বিশ্বাস আর তোকে? গভীর রাতে তুই আমার রুমে এসেছিস, না জানি তোর উদ্দেশ্য কী ছিল। এখন হাতে নাতে ধরা খেয়ে গেছিস, আর 1 মিনিটে আমার মোবাইল দিয়ে তুই কী করছিলি? এত রাতে তুই আমার মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়েছিলি কেন? আমি ঘুমিয়ে গেলে নিশ্চয় আমার মোবাইল দিয়ে কিছু একটা করতি। তুই সত্যি করে বল, কী করতি? বলে নূরের আরও কাছে ঝুঁকে এসে কানের লতিতে নাক ঘষতে লাগলো। নূর যেন আর শ্বাস নিতে পারছিল না। সাদাবের এই আচরণ নূরের চোখে আবেশে বুঝে আসছিল। কোনো মতো কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি তেল মালিশ করে দিতে এসেছিলাম, সত্যি করে বলছি। আর না বললে রুমে আসবো না, সত্যি সত্যি এবারের মতো মাফ করে দিন। সাদাব বলল, তুই এর আগের বার আমার কাছে এসেছিস, মাপ চেয়েছিলি, বলেছিল অনুমতি ছাড়া রুমে আসবি না। আজকেও এসেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। কিন্তু ভাবছি তোকে আজকে কী শাস্তি দেওয়া যায়, একটু অভিনব শাস্তি দেওয়ার দরকার, কি বলিস? নূর ভয়ের সাথে সাথে চোখ খুলে ফেলল। নূর চোখ খোলার সাথে সাথে সাদাব নূরের ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে বসলো। নূর যেন জমে গেল বরফের ন্যায়, শরীরের রক্তগুলো জমাট বেঁধে গেল, আর নড়াচড়া করছে না। নূর 2 হাত চেপে রেখে আর এক হাত নূরের কোমর হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কী শাস্তি দেবো তোকে আজ বল? নূর কিছু বলবে তার আগে সাদাব নূরকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর চোখ খুলতে নূরকে সাথে সাথে কোলে তুলে নিল। নূর বলল, কি হলো? কোলে তুলে নিলেন কেন? কি করবেন? না আমাকে নিয়ে ফেলে দিবেন কোল থেকে? সাদাব হাসতে হাসতে নূরকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমের ভেতর ঢুকে নূরের কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে লাগলো। নূর শক্ত করে ধরে পানির ট্যাপ ছেড়ে দিল। নূর ঠান্ডায় জমে গেল। সাথে সাথে সাদাব জড়িয়ে ধরল। সাদাব নূরকে জড়িয়ে ধরা অবস্থায় নূরের কানে কানে বলল, যে আগুন আমার ভেতরে জ্বালিয়েছিস, আমি পুড়েছি, আমার মাথা এখন ঠান্ডা করতে হবে, তাহলে তোকে এখন ভিজিয়ে ঠান্ডা করবো আমি।
এত রাতে ঠান্ডা একা আমি কষ্ট করবো কেন? তুইও কষ্ট করবি, কারণ তুই এসেছিস আমার ঘরে, বলে নূরকে কোল থেকে নামিয়ে দেয়ালের সাথে চেপে দুজনে ভিজতে লাগলো। নূরের সারাশরীর ভিজে জুবুথুবু অবস্থা। সাদাপের চুল, নাক, গাল চুইয়ে পানি পড়ছে নূরের কপালে, গালে, সাহস হইলে। নূর ওপরে তাকাতে পারছে না। হঠাৎ করে একরাশ লজ্জা জেঁকে ধরেছে নূরকে। সাদাপ নেশা ধরা চোখে তাকালো নূরের দিকে। সাদা জামা পরে থাকা ভেতরের মোটামুটি সবকিছু দৃশ্যমান, ভিজে যাওয়ার জন্য। তাড়াহুড়ো করে বিছানা থেকে জোরপূর্বক কোলে করে নূরকে অসময় পর্যন্ত টেনে আনার কোথাও হয়তো গায়ের ওড়না পড়ে গিয়েছে। সাদাপের চোখ দুটো গিয়ে ঠেকলো নূরের বক্ষ পানে, যা খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার দরুন ওঠানামা করছে। সাদাপ দুই হাতে দেয়ালে চেপে ধরে কোনো মতে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। কোথায় মাথায় পানি ঢেলে একটু ঠান্ডা করতে এসেছিল সাদাপ, কিন্তু এই মেয়ে ঠান্ডা পানির মধ্যে সাদাপের ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাদাপের ভেতরের জ্বলন। নূরকে বোঝাতে পারছে না, নিজেকে সংযত রাখতে পারছে না। এর মধ্যে ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেল নূরের। তারপর কোনো মতো চোখ খুলে দুই হাতে বুক আড়াআড়ি করে রেখে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? না। সাদাপে এমনি চলছে। তারপর নূরের প্রশ্ন। সাদাপ ধীরে ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে নূরের কানে ফিসফিস করে বলল, ভালোবাসলে কি করবি, আর না বাসলে কি করবি? এদিকে সাইমন অপেক্ষা করছে কখন রিমার কাছে জিজ্ঞেস করবে, তাই রিমাকে ফোন দিল। রিমা ফোন ধরছে না। আরও বিরক্ত হচ্ছে সাইমন। বাধ্য হয়ে রিমার রুমের দিকে হনহন হয়ে হেঁটে গেল সাইমন। রিমা দরজা লাগিয়ে শুয়েছে আজ। সাইমন বাবা নক করছে। সাইমন বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা খুলছে না রিমা। সাইমন বাধ্য হয়ে বলল, তুই যদি এবার দরজা না খুলিস আমি আরও জোরে জোরে নক করব। রিমা বাধ্য হয়ে দরজা খুলে দিল। সাইমন সাথে সাথে রুমের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিল। রিমা বলল, দরজা লাগালে কেন? সবাই কি মনে করবে? খোলো এক্ষুনি বললেই যেই না রিমা দরজা খুলতে যাবে, তার আগে সাইমন রিমার হাত দুটো ধরে দেয়ালের সাথে চেপে ধরল। যা জানতে চেয়েছি উত্তর দিবেন। আজকে আপনাকে উত্তর দিতেই হবে, না হলে আমি এখান থেকে এক পাও নড়ব না, বলল নূর। সাদাপ মুচকে এসে নূরের থুতনিতে ধরে মাথা উপরে তুলল। সাদাপের মুখ ধুয়ে ধুয়ে পানি পড়ছে নূরের মুখের উপর। সাদাপ ঘোর লাগা কণ্ঠে বলল, তুই শিওর? উত্তর না দিলে তুই সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না? বোকানোর বুঝতে পারল না সাদাপের কথার অন্তর্নিহিত অর্থ। বলল, হ্যাঁ বলেছি তো, এক পাও নড়ব না। সাদাপ দুষ্টুমি করে নূরকে ভয় দেখানোর জন্য সাথে সাথে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। নূর সাথে সাথে বলে উঠল, কি করছেন? দরজা লাগাচ্ছেন কেন? সাদাপ বলল, যেহেতু তো লম্বা সময় এখানে থাকবি, তাই ভাবলাম দরজা লাগিয়ে দিই, কখন কি ঘটে যায় বাহির থেকে যেন কেউ টের না পায়। আর তোর লজ্জা না থাকতে পারে, আমার আছে। সাদাপ এবার যেন একটু সিরিয়াস হলো। নূরের দিকে তাকিয়ে বলল, নূর তুই কেন চাস আমি বিয়ে করি না বল? নূর ওইভাবে দুই হাত বুকে আড়াআড়ি করে বেঁধে আমতামতা করে বলল, আগে আমার প্রশ্নের উত্তর, আমাকে ভালোবাসেন নাকি? যদি সাবাবুকে বিয়ে করবেন তাহলে ভালোবাসেন, তাহলে আমার সাথে এসব কেন করেন? আজকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সাদাব বলল, তার আগে আমি তোকে একটু প্রশ্ন করেছি, কেন তুই আমাকে অন্য কাজিনের মতো ভাইয়ের নজরে দেখিস না? কেন আমি তোর সাথে এসব করার পর তুই আমার নামে কারো কাছে নালিশ করিস না? কেন আমার অন্য কারোর সাথে বিয়ে হবে মানতে পারছিস না? তুই কি অনুভব করিস আমাকে নিয়ে? আমার স্পর্শ তোর জঘন্য লাগে না কেন? একটা মেয়ে কার স্পর্শে শিহরিত হয়ে জানিস? বলছিলাম তুই তোর নিজের মনের প্রশ্ন উত্তর কর। উত্তর পেয়েছিস? নূর ঘোর লাগা কণ্ঠে জানতে চাইল সাদাপ। নূর একদৃষ্টে তাকিয়ে রইল সাদাপের দিকে। নূর ভেতর ভেতর জানে উত্তর পেয়ে গেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কেন লোকটা বুঝে নিচ্ছে না? এত কিছু বুঝে এত বয়স হয়েছে নূর, একটা ছোট্ট মানুষ, কেন ওর মনের কথা বুঝতে পারে না সাদাপ ভাই? নূরের খুব অভিমান হচ্ছে, এই যে নূর সাদাপের সব কিছুতে এত অধিকার খাটায়, এটা কি সাদাপ ভাই বুঝতে পারে না? অভিমান হচ্ছে, বড্ড অভিমান হচ্ছে। কথা বলবে না নূর সাদাপের সাথে। ঠোঁট ফুলে অন্যদিকে তাকিয়ে রইল নূর। ও একটা ছোট্ট মেয়ে, ওকে কেন মুখ ফুটে বলতে হবে ভালোবাসি? উনি কি একটু বলতে পারে না? নূরের বুঝি ভালোবাসি বলতে লজ্জা লাগে না? নূরকে এতটা নির্লজ্জা মনে মনে ভাবতে লাগলো নূর।
সাদাব দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে তাকিয়ে রইল নূরের দিকে। এদিকে রুমে দরজা লাগিয়ে দেয়ালের সাথে চেপে ধরল সাইমন রিমাকে। রিমা বলল, কি করছে কি, কেউ দেখলে কি বলবে? সাইমন বলল, আগে আমার প্রশ্নের উত্তর দে ভদ্র মানুষের মতো। তুই আমার ফোন কল এড়িয়ে চলছিস, আমায় এড়িয়ে চলছিস। কি করছি আমি? তোর সাথে আমার কিছু হয় না যতটা আমার মনে পড়ে। গাজীপুর থেকে আসার পর এমন কি হয়ে গেল? কেন তুই এমন মনে করছিস? কেন উত্তর দিচ্ছিস না? কেন আমার আশেপাশে তোকে দেখি না? কেন আমার সব কিছু তুই গুছিয়ে দিস না এখন? রাগের বসে রিমার দু হাতে চেপে ধরে কথাগুলো বলল সাইমন। রিমা রাগে ক্ষোভে বলল, পারবো না আমি, আমার ঠেকা পড়েনি তোমার সব কাজ করার। যাও বিয়ে করো, গার্লফ্রেন্ড আছে তাকে দিয়ে করাও। সাইমন অবাক হয়ে গেল, বিয়ে করবে, গার্লফ্রেন্ড আছে? কি বলছে মেয়েটা? গার্লফ্রেন্ড কোথা থেকে পেলো? আর বিয়েই বা কীভাবে হবে যেখানে এখন সাদাব ভাইয়ের বিয়ে হয়নি? সেখানে সাইমন তো বিয়ের বয়স হয়নি। অবাক হয়ে বলল, কার গার্লফ্রেন্ড, কিসের বিয়ে? আবল তাবল কথা বলছিস, গার্লফ্রেন্ড কোথায় পাবো? আর তোকে কে বললো আমার বিয়ে, আমার গার্লফ্রেন্ড আছে? হায় হায় কথা ভাসে, আমি তো কোনোদিন তোকে মুখে এ কথা বলিনি। রিমা এবার সজোরে একটা ধাক্কা লাগালো সাইমনকে, বলল, এত কিছু আমি শুনতে চাই না, রুম থেকে বের হও, সবাই দেখলে খুব খারাপ হয়ে যাবে, এক্ষুনি যাও। বলেই যেই বিছানার দিকে যাবে অমনি সাইমন আবার রিমার হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে লাগিয়ে বলল, বড্ড বেশি বেড়েছিস কিন্তু রিমা, আমার কিন্তু ধৈর্যের সীমা আছে, সীমা অতিক্রম করবি না। রিমার আগে হুঁশ হারিয়ে বলল, অতিক্রম করলে কি করবে? যাও, করলাম অতিক্রম, এক্ষুনি বের হও আমার রুম থেকে। সাইমন অপলক তাকিয়ে রইল রিমার দিকে। রাগ কোনোভাবে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, করে ফেললো অদ্ভুত এক কাজ। সাথে সাথে আঁকড়ে ধরল রিমার ঠোঁট। শরীরের যত ক্ষোভ রাগ সব যেন ঝেড়ে ফেলতে লাগলো রিমার ঠোঁটের উপর। রিমার সাথে সাথে যেন পাথর হয়ে গেল। দুই হাত দিয়ে আঁকড়ে ধরল সাইমনের শার্টের কলার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু সাইমন শক্তির সাথে পেরে উঠল না। সাইমন রিমার মাথার পেছনে চুল আঁকড়ে ধরে নিজের মর্জি চালাতে লাগলো। ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখুন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে